ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে একটা নয়, ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে জিকে আলোচনা করব 100টা। এই 100টা জিকে আমরা দেখতে পাবো বিভিন্ন সেক্টর থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন সাবজেক্ট থেকে নেওয়া হয়েছে এবং ইজি টু মডারেট, মডারেট টু হাই লেভেল, অর্থাৎ প্রত্যেকটা টাইপস কিন্তু এখানে টাচ করে দেওয়া হয়েছে। তোমরা দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখতে পাবে যে স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন রাখা হয়েছে। তো দেখো, আমরা কথা না বাড়িয়ে শুরু করব প্রথম এবং সহজ কোশ্চেন দিয়ে। আমরা ফার্স্টে 100 এমসিকিউ এর মধ্যে দেখব প্রথম 20টা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। 1 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্টের নাম কি? তার নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ সঠিক উত্তর, রাজেন্দ্র প্রসাদ। এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম আমাদের উপরাষ্ট্রপতি এবং তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি। এবং ইনার জন্মদিন উপলক্ষেই কিন্তু পালন করা হয়ে থাকে জাতীয় শিক্ষক দিবস। জওহরলাল নেহরু ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং এনার লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ডক্টর বি আর আম্বেদকর, ইনি ভারতের সংবিধানের জনক, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর, ইনাকে সংবিধানের জনক বলা হয়। ইনি মনুসংহিতা জনসমক্ষে পুড়িয়ে ফেলেছিলেন। তো নেক্সট আমরা দেখব 2 নম্বর কোশ্চেন। দেখো, বলা হলো যে দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন। ব্যাটেল অফ পলাশি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এই যুদ্ধটা, পলাশির যুদ্ধ, কত সালে হয়? এটা হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। এর ঠিক 100 বছর পরে 1857 সালে কিন্তু হয়েছিল মহাবিদ্রোহ। এই পলাশিটা কোথায় অবস্থিত? না, এটা নদিয়া জেলায় অবস্থিত এবং নদিয়া জেলার একদম শেষ প্রান্তে, মুর্শিদাবাদ জেলার কাছাকাছি এটি অবস্থিত। এই পলাশি, এখানেই আমবাগানে হয়েছিল যুদ্ধ। নেক্সট দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হলো যে হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। সুভাষচন্দ্র বোস, ইনার একটা বিখ্যাত গ্রন্থ তরুণের স্বপ্ন, অনেকবার এই প্রশ্নটা এসছে, তরুণের স্বপ্ন কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা। লালা লাজপত রায়, বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী। ভগৎ সিংকে নিয়ে বলার কিছু নেই, তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। নেক্সট দেখো, হু ফাউন্ডেড দ্য মারিয়া এম্পায়ার। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, অপশন বি সঠিক উত্তর। অশোক, অশোককে বলা হয় চন্দ্রাশোক। কেন বলা হয়? কথিত আছে তিনি তার অনেকগুলো ভাইকে, 40 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, এই জন্য তাকে চন্দ্রাশোক বলা হয়। হর্ষবর্ধন, এই হর্ষবর্ধন কোন বংশের রাজা সম্রাট ছিলেন? তিনি যে বংশের ছিলেন সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া গেট ইন্ডিপেন্ডেন্স? কোন বছর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে? না, এটা আমরা প্রত্যেকেই জানি, আমরা স্বাধীনতা লাভ করি কত? 1947-এ, 15ই আগস্ট। এর ঠিক আগের দিন অর্থাৎ 14th আগস্ট স্বাধীনতা পায় কারা? না, পাকিস্তান। নেক্সট আমরা দেখব যে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম ওমেন রুলার, মহিলা শাসককে? তিনি হচ্ছেন রাজিয়া সুলতানা। সুলতানি সাম্রাজ্যের এক প্রথম মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, তিনি রাজিয়া সুলতানা এবং ইলতুৎমিশের কন্যা। এরপরে আমরা দেখব ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন কবে লঞ্চ হয়েছিল? এটা লঞ্চ হয়েছিল 1942-তে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে অনুষ্ঠিত হয়। মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন হুইচ ইয়ার? মহাত্মা গান্ধী কোন বছর জন্মগ্রহণ করেন? 1869 এ জন্মগ্রহণ করেন এবং সেকেন্ড অক্টোবর হচ্ছে তার তারিখ। এই 2 অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়। এর সাথে সাথে এই দিন কিন্তু স্বচ্ছ ভারত দিবস পালন করা হয়। স্বচ্ছ ভারত দিবস কিন্তু পালন করা হয় 2রা অক্টোবর, খেয়াল রাখবে। হু রোড ডিসকভারি অফ ইন্ডিয়া? প্রথম কোশ্চেনেই আলোচনা করেছি, জওহরলাল নেহরু, ইনার লেখা। অনেক সময় এর বাংলাটাও কিন্তু দিয়ে দেয় যে ভারত সন্ধানে কার লেখা, তখন কিন্তু উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর লেখা গ্রন্থের নাম কি? তার লেখা গ্রন্থের নাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ওকে, এর আগে বললাম সুভাষচন্দ্র বসু, তরুণের স্বপ্ন। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? তিনি ছিলেন রাজা চক্রবর্তী গোপালাচারী। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হ্যাপেন্ড ইন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল।
13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। তখন কোন মেলা ছিল? তখন বৈশাখী মেলা চলছিল। কি মেলা? বৈশাখী মেলা। কারণ এটা পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে। ওই সময় বৈশাখী মেলা চলছিল। তো দ্য ফার্স্ট, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ইন, প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম কত সালে হয়? 1857 সালে। মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম, প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যায়িত করা হয়। নেক্সট আমরা দেখব, অশোকা ওয়াজ দ্য রুলার অফ হুইচ ডাইনাস্টি? অশোকা ওয়াজ দ্য রুলার অফ হুইচ ডাইনাস্টি? অশোক কোন বংশের সম্রাট ছিলেন? তিনি ছিলেন মৌর্য বংশের। অপশন এ সঠিক উত্তর, মৌর্য বংশ। গুপ্ত বংশে কে ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। আর নন্দ বংশ, ধননন্দ, মহাপদ্মনন্দ। মুঘলদের অসংখ্য রয়েছে। মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা তার নাম বাবর। এই বাবর কিন্তু প্রথম ভারতবর্ষে গোলাপের চাষ শুরু করেছিলেন, অর্থাৎ গোলাপকে ভারতবর্ষে, গোলাপ ফুল ভারতবর্ষে প্রথম কে আনেন? এই মুঘলরা। কে? তিনি বাবর। হু বিল্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি? দিল্লিতে রেড ফোর্ট কে তৈরি করেছিলেন? বিল্ড করেছিলেন কে? তিনি করেছিলেন শাহজাহান। শাহজাহান, স্থাপত্যের সম্রাট বলা হয় শাহজাহানকে। ওকে, নেক্সট, হুইচ মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই গান্ধীজি ইন 1930? 1930 সালে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন? সিভিল ডিসোবিডিয়েন্স, আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। ওকে, নেক্সট আমরা দেখব যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখিজম? শিখ ধর্মের প্রবর্তক কে? তিনি গুরু নানক। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক, শিখদের প্রথম এবং প্রধান নেতা। হু ওয়াজ দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার? ফার্স্ট মুঘল এম্পায়ার কে? একটু আগেই বললাম যে বাবর। তিনি কিন্তু এই মুঘল সাম্রাজ্যের স্থাপন করেন, অর্থাৎ প্রতিষ্ঠা করেন। এবং এই বাবরের ইতিহাস আমরা ধীরে ধীরে জানবো। অনেক ইতিহাস আছে, আমরা সেগুলো আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মৌরিয়ান এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের যে ক্যাপিটাল, রাজধানী ছিল, সেটা কোথায় ছিল? সেটা ছিল পাটলিপুত্র। অপশন এ সঠিক উত্তর। হু গেভ দ্য স্লোগান জয় হিন্দ? জয় হিন্দ স্লোগানটা কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন। তো তিনি একটা, এখান থেকে কোশ্চেন আসে যে তিনি কোন ছদ্মনামে তিনি বাড়ি থেকে ছদ্মবেশে বেরিয়ে গেছিলেন? জিয়াউদ্দিন নামে বেরিয়ে গেছিলেন। ওকে, তো হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল? বেঙ্গলের যে পার্টিশন হয়েছিল তখন ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন ছিল। কত সাল এটা? 1905, 1905 সালে। যদিও বঙ্গভঙ্গকে রদ করা হয় কত সালে? 1911, 1911 সালে কিন্তু এটা রদ করা হয়ে থাকে। নেক্সট, এবার আমরা 21 থেকে 40 দেখব জিওগ্রাফি কোশ্চেন। জিওগ্রাফি কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? লংগেস্ট রিভার কোনটা আমাদের দেশে? আমাদের বৃহত্তম গঙ্গা নদী, এবং একে পবিত্র নদী হিসাবে আমরা মানি। দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সাউদার্ন মোস্ট অর্থাৎ দক্ষিণতম বিন্দু কোনটা? দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এবং আমরা যদি দেখি ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। নেক্সট, বলা হলো হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? এরিয়া ওয়াইজ, আয়তন অনুসারে ভারতের সব থেকে বড় রাজ্য কোনটা? আমরা জানি প্রত্যেকে রাজস্থান। রাজস্থান কিন্তু সব থেকে বড় রাজ্য আয়তনের দিক থেকে। হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? আয়তনের দিক থেকে সব থেকে ছোট রাজ্য কোনটা? সেটা হচ্ছে গোয়া। গোয়া একদম ছোট। নেক্সট দেখো, বলা হলো দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি ইন্ডিয়ান স্টেট? কতগুলো ভারতীয় রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে? মোট আমরা দেখতে পাবো যে মোট এখানে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। ওকে, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। তোমরা আমার ভিডিও যদি নিয়মিত দেখে থাকো তাহলে দেখবে এইগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি কম বেশি আলোচনা করেছি। বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসছে, তাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বেসড করেই তোমাদের সাথে এই সেটটা আলোচনা করছি। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বৃহত্তম উপকূল রেখা রয়েছে? গুজরাটে রয়েছে সব থেকে বড় বেশি উপকূল রেখা। ওকে, নেক্সট আমরা দেখব হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সব থেকে উচ্চতম মাউন্ট পিক কোনটা রয়েছে? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপশন বি সঠিক উত্তর। ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি?
তার নাম হচ্ছে কাবারাত্তি, অপশন এ সঠিক উত্তর। হুইচ ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া, ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? সক্রিয় অগ্নুৎপাত দেখা যায় ভারতবর্ষে, সেটার নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড, অপশন বি সঠিক উত্তর। চিল্কা লেক ইজ লোকেটেড ইন, চিল্কা হ্রদ কোথায় দেখা যায়? অপশন এ সঠিক উত্তর, উড়িষ্যাতে। নেক্সট দেখো, ইন্ডিয়া শেয়ারস দ্য লংগেস্ট বর্ডার লাইন উইথ হুইচ কান্ট্রি, কোন কান্ট্রির সঙ্গে ইন্ডিয়া ভারতবর্ষ সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে? সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। কত? সেটা তোমরা কমেন্ট করে জানাও যে কত কিলোমিটার বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে আমাদের দেশের। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, মশলার বাগান বলা হয় কাকে? কোন রাজ্যকে? এটা বলা হয় কেরলাকে, অর্থাৎ কেরল রাজ্যকেই কিন্তু বলা হয় মশলার বাগান। হুইচ রিভার ইজ কল্ড দ্য দক্ষিণা গঙ্গা, দক্ষিণা গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে। অনেক জায়গায় তোমরা কৃষ্ণা এবং গোদাবরী নিয়ে গুলিয়ে ফেলবে, তো এই জায়গাটা একটু খেয়াল করে উত্তর করবে। হুইচ সয়েল ইজ বেস্ট ফর কটন কাল্টিভেশন, কটন তুলা চাষের জন্য কোন কোন মাটি সব থেকে ভালো? কোন মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়? ব্ল্যাক সয়েল, কালো মৃত্তিকায় বা কৃষ্ণ মৃত্তিকায়। হুইচ ইন্ডিয়ান রিভার ফলোস ওয়েস্টওয়ার্ড, পশ্চিমবাহী নদী কোনটা? নিচের মধ্যে কোনটা পশ্চিমবাহী নদী? তার উত্তর হচ্ছে নর্মদা নদী। নেক্সট আমরা দেখব, হুইচ ডিজার্ট ইজ লোকেটেড ইন ইন্ডিয়া, যে থর, সাহারা, গোবি, কালাহারি, এদের মধ্যে থর এটা কিন্তু আমাদের দেশে অবস্থিত, এবং থর ভারতবর্ষের সব থেকে বড় ডেজার্ট অর্থাৎ মরুভূমি। হুইচ এটা কোন রাজ্যে অবস্থিত? এটা রাজস্থানে অবস্থিত। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ কল্ড দ্য সিটি অফ লেকস, সিটি অফ লেকস কাকে বলা হয়? সিটি অফ লেকস বলা হয়ে থাকে উদয়পুরকে। উদয়পুর কোথায়? উদয়পুর, জয়পুর এগুলো সবই কিন্তু রাজস্থানে রয়েছে। নেক্সট আমরা দেখব যে হুইচ প্লেটো ইজ নোন অ্যাজ দ্য ডেকান প্লেটো, কোন মালভূমিটা দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত? সেটা আমরা প্রত্যেকেই জানি, পেনিনসুলার ইন্ডিয়ার যে মালভূমি সেটাই কিন্তু ডেকান প্লেটো নামে পরিচিত। দ্য সুন্দরবনস আর ফেমাস ফর, সুন্দরবন ফেমাস কেন? কারণ সুন্দরী গাছের জন্য, কিন্তু সুন্দরী গাছ তো এখানে অপশনে নেই, তাহলে উত্তর কি হবে? রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন অনুযায়ী সঠিক উত্তর অপশন সি। নেক্সট দেখো, ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী তার নাম কি? পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার। কলকাতা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ কিন্তু রয়েছে এই আন্দামান অ্যান্ড নিকোবরে। ওকে, নেক্সট দেখো, এরপরে আমরা দেখব 41 থেকে 60 ইন্ডিয়ান পলিটি থেকে, অর্থাৎ 20খানা কোয়েশ্চেন ইন্ডিয়ান পলিটি থেকে রয়েছে, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে এটা দেখতে থাকো। হু ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ কে? তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টকেই ভারতবর্ষের প্রথম নাগরিক বলা হয়ে থাকে। নেক্সট, হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট ইন রাজ্যসভা, রাজ্যসভায় কতজন সদস্যকে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? 12 জনকে। আগে লোকসভাতে 2জনকে মনোনীত করতে পারতেন, কিন্তু এখন আর সেটা করা যায় না, সেটা এখন আর নেই। দ্য মিনিমাম এজ টু বি এ মেম্বার অফ লোকসভা ইজ, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? আগের দিনের ভিডিওতেই বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে 22 নম্বর, অপশন 2 অর্থাৎ বি, 25 বছর বয়স ন্যূনতম। আর যদি বলা হয় রাজ্যসভা, তাহলে তার উত্তর হবে কত? 30। প্রেসিডেন্ট হতে গেলে তার জন্য ন্যূনতম বয়স হতে লাগবে 35। নেক্সট দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য ইয়ার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড, ভারতীয় যে সংবিধান সেটা অ্যাডপ্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল কবে? সেটা গ্রহণ করা হয়েছিল 1949 সালে, 1949 সালে। ফান্ডামেন্টাল রাইটস আর মেনশনড ইন হুইচ পার্ট অফ কনস্টিটিউশন, মৌলিক অধিকার কোথায় বর্ণিত রয়েছে কনস্টিটিউশনের কত নম্বর পার্টে? না, এটা 3 নম্বর পার্টে কিন্তু বলা হয়েছে। এবং এখান থেকে বলে রাখি যে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। যদি বলা হয় যে ফান্ডামেন্টাল ডিউটিস, এই ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে তার উত্তর হবে কিন্তু ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট,
হু অ্যাপয়েন্টস দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট, একটা রাজ্যের চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন কে? গভর্নর, ওই রাজ্যের গভর্নর। এবং একজন গভর্নর শুধুমাত্র একটা রাজ্যের গভর্নর হবে তাই নয়, তিনি এক বা একাধিক রাজ্যের গভর্নর একই সাথে গভর্নরের পদে থাকতে পারেন। দেখো 47 নম্বর কোশ্চেন, দ্য টার্ম অফ রাজ্যসভা ইজ, রাজ্যসভার মেয়াদ কতদিন? দেখো রাজ্যসভার মেয়াদ নেই, লোকসভার মেয়াদ আছে। লোকসভা হচ্ছে এভরি 5 ইয়ার্স ভেঙে যায়, আবার নতুন করে তৈরি হয়। তো রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, পার্মানেন্ট, এটা এটা ভেঙে যায় না, কিন্তু প্রত্যেক 2 বছর 1/3 মেম্বারকে রিটায়ারমেন্ট দেওয়া হয়। ওকে, তো এটা একটা পার্মানেন্ট বডি। যদি বলা হয় যে ইন্ডিয়ান পার্লামেন্টের কোন কোন কক্ষ একটা স্থায়ী কক্ষ, তাহলে তার উত্তর হবে রাজ্যসভা। দেখো 48, ইন্ডিয়া ইজ এ, ইন্ডিয়া কি? ইন্ডিয়া এজ এ ইউনিয়ন অফ স্টেটস, অপশন ডি সঠিক উত্তর, ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 49 নম্বর কোশ্চেন, এবার দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন, ভারতীয় যে সংবিধানের ড্রাফটিং কমিটি ছিল সংবিধান রচনার সময়, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, তিনি ছিলেন এর চেয়ারম্যান। পঞ্চায়েতি রাজ ইজ রিলেটেড টু, পঞ্চায়েতি রাজ রিলেট করছে কিসের সাথে? না রুরাল সেলফ গভর্নমেন্টের সাথে। কারণ পঞ্চায়েতি রাজ সিস্টেমটাই তৈরি হয়েছে রুরাল সেলফ গভর্নমেন্টকে ভালোভাবে তৈরি করার জন্য, কারণ রুরালের যে ডেভেলপমেন্ট সেটা খুব জরুরি। নেক্সট আমরা দেখব 50 কোশ্চেন আমরা শেষ করলাম। এবার 51 নম্বর, হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশনের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 21 এ, অর্থাৎ অপশন বি, আর্টিকেল 21 এ। হু ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, আজকের কোশ্চেন অ্যানালাইসিস করার সময় কিন্তু এই কোশ্চেনটা আমি বলে দিয়েছি। দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া কে? না প্রেসিডেন্ট, অপশন বি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব, হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল রয়েছে? না 12টা শিডিউল রয়েছে। তোমরা এই 12টা শিডিউলই কিন্তু মুখস্থ রাখবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে দেখা গেছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ওমেন প্রেসিডেন্ট প্রথম কে নির্বাচিত হয়েছিলেন? তিনি হচ্ছেন প্রতিভা দেবী প্যাটেল, অপশন সি সঠিক উত্তর। এরপরে 55 দেখো, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এটা কনস্টিটিউশনের কত নম্বর পার্টে আছে? তোমরা দেখে থাকবে, প্রত্যেকে জেনে থাকবে, এটা 4 নম্বর পার্টে রয়েছে, পার্ট নম্বর 4। নেক্সট আমরা দেখব, মানি বিলস আর ইন্ট্রোডিউসড ইন, মানি বিল কোথায় উত্থাপন করা হয়? উত্থাপন করা হয়ে থাকে এটা লোকসভায়। মানি বিল উত্থাপন করার আগে সেটা কিন্তু অবশ্যই মানি বিল কিনা এটাকে যাচাই করেন, এটা যাচাই করেন লোকসভার স্পিকার। আবার এমন কোশ্চেন আছে, মানি বিল তোলার আগে কার সাথে পরামর্শ করাটা জরুরি হয়ে পড়ে? সেটা হচ্ছে প্রেসিডেন্টের। এই প্রেসিডেন্টের সাথে কিন্তু আলোচনা করে তবেই লোকসভায় এই মানি বিল উত্থাপন করা যায়। আর সেই বিলটা মানি বিল কিনা এটা কিন্তু ডিসাইড করেন কে? লোকসভার স্পিকার। 57, হুইচ আর্টিকেল ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট, কোন আর্টিকেল অনুযায়ী ইন্ডিয়াকে সেকুলার স্টেট বলা হয়ে থাকে? এটা বলা হয়ে থাকে আর্টিকেল 1, অর্থাৎ আর্টিকেল 1 এর মধ্যে যে প্রিয়াম্বেল আছে সেই প্রিয়াম্বেলেই কিন্তু একটা পরিষ্কারভাবে বলা আছে যে ইন্ডিয়া সেকুলার। হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন ইন্ডিয়া কারেন্টলি, এখন আমাদের দেশে কতগুলো হাইকোর্ট রয়েছে? হাইকোর্টের সংখ্যা এখন 25টা, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, বলা হলো যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা, লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, অর্থাৎ সব থেকে বেশি সদস্য থাকতে পারে সর্বোচ্চ কতজন? সেটা হচ্ছে 552, অর্থাৎ 552 জন। নেক্সট আমরা দেখব যে হু ক্যান ডিসলভ দ্য লোকসভা, লোকসভাকে ভেঙে দিতে পারেন কে? একমাত্র প্রেসিডেন্ট পারেন লোকসভাকে ভেঙে দিতে। নেক্সট আমরা দেখব যে এখানে কিন্তু 20খানা কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমি থেকে রয়েছে, এবং এই কোশ্চেনগুলো, এই যে ইন্ডিয়ার যে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির যে কোশ্চেন, এই 20টা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, কারণ এগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই এই ধরনের কোশ্চেন আসতে দেখা গেছে। হুবহু এই কোশ্চেনগুলোও কিন্তু এসছে অনেকবার বিভিন্ন পরীক্ষাতে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে 61 নম্বরে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যানিং, ইন্ডিয়ান প্ল্যানিং এর জনক কাকে বলা হয়? অপশন বি মহালানবিশ, প্রশান্ত চন্দ্র মহালানবিশ, এনাকেই কিন্তু ইন্ডিয়ান প্ল্যানিং এর জনক বলা হয়ে থাকে। হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট টু ইন্ডিয়াজ জিডিপি,
ইন্ডিয়ার জিডিপিতে সব থেকে বেশি অবদান রাখে কোন সেক্টর? কেবলমাত্র সার্ভিস সেক্টর। নেক্সট আমরা দেখব জিএসটি ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? জিএসটি কোন বছর ইমপ্লিমেন্ট হয়েছিল? 2017 সালে ইমপ্লিমেন্ট হয়েছিল। মোদি গভর্নমেন্ট আসার পরেই কিন্তু এটা চালু হয়েছিল। নেক্সট আমরা দেখব দ্য টার্ম মিক্সড ইকোনমি মিনস, মিক্সড ইকোনমি বলতে কি বোঝায়? মিক্সড ইকোনমি বলতে বোঝায় যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের সহাবস্থান রয়েছে, অর্থাৎ একই সাথে যখন কাজ করে তখন তাকে বলা হয় মিক্সড ইকোনমি। অর্থাৎ এই ধরনের ইকোনমিতে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটোই কিন্তু স্ট্রংলি কাজ করতে পারে। তাই অপশন সি সঠিক উত্তর, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কে একসাথে মিক্সড ইকোনমি বলা হয়ে থাকে। ইন্ডিয়ান কিন্তু ইকোনমি কিন্তু মিক্সড ইকোনমির অন্তর্গত। আরবিআই ওয়াজ এস্টাবলিশড ইন, আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935। এই আরবিআই প্রথম কোথায় স্থাপন করা হয়? সেটা কিন্তু এই আরবিআইটা চালু হয়েছিল কলকাতাতে, আমাদের এই কলকাতাতেই চালু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এখান থেকে সরে যায়। নেক্সট কারেন্সি নোটস ইন ইন্ডিয়া আর ইস্যুড বাই, কারেন্সি নোটগুলো কারা ইস্যু করে? কোন কর্তৃপক্ষ ইস্যু করে? এটা ইস্যু করে আরবিআই। আরবিআই কারেন্সি নোট অর্থাৎ যে কাগজের নোটগুলো আমরা দেখি সেগুলো আরবিআই ইস্যু করে থাকে। ইন্ডিয়াস ফার্স্ট 5 ইয়ার প্ল্যান স্টার্টেড ইন, ভারতবর্ষের প্রথম 5 ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে? 1951। অপশন সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে দ্য কনসেপ্ট অফ জিরো বেস বাজেটিং ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন, জিরো বেস বাজেটিং এর যে ধারণা সেটা প্রথম কোন দেশে চালু হয়েছিল? কোন দেশে এইটা ইন্ট্রোডিউসড হয়েছিল? এটা ইউএসএ তে দেখা গেছিল প্রথম, কিন্তু পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। হু প্রিপেয়ার্স দ্য ইউনিয়ন বাজেট ইন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে ইউনিয়ন বাজেট প্রিপেয়ার করে কে? প্রিপেয়ার করে ফিনান্স মিনিস্টার। ফিনান্স মিনিস্টার বর্তমানে আমাদের কে আছেন? কমেন্ট করে জানাও। নেক্সট আমরা দেখব যে নীতি আয়োগ রিপ্লেসড হুইচ ইনস্টিটিউশন, নীতি আয়োগ কোন ইনস্টিটিউশনকে রিপ্লেস করে তারা তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে প্ল্যানিং কমিশনকে। প্ল্যানিং কমিশন আগে যেটা ছিল সেটা ভেঙে দিয়ে ডিসলভ করে নতুন করে সংস্থা যেটা আসে সেটা হচ্ছে এই নীতি আয়োগ, আর এই নীতি আয়োগই কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করছে। নেক্সট বলা হলো হুইচ ইজ দ্য অ্যাপেক্স ব্যাংক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সর্বোচ্চ ব্যাংক কোনটা? সেটা হচ্ছে আরবিআই। ব্যাংকার্স ব্যাংক, ব্যাংক অফ ব্যাংকার্স, এমন কিন্তু কোশ্চেন আসে, ব্যাংক অফ ব্যাংকার্স কাকে বলা হয়? ব্যাংকেরও ব্যাংক আছে, তো সেই ব্যাংকেরও ব্যাংক কোনটা? আরবিআইকেই কিন্তু বলা হয়। 72 নম্বর দেখো, হোয়াট ডাজ জিডিপি স্ট্যান্ড ফর, জিডিপির ফুল ফর্ম কি? জিডিপির ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রয়েছে অপশন এ তে, অপশন এ দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট আমরা দেখব হু রেগুলেটস স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, স্টক এক্সচেঞ্জকে পরিচালনা করেন কোন সংস্থা? পরিচালনা করে কোন সংস্থা? সেটা হচ্ছে সেবি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হোয়ার ইজ দ্য কোয়ার্টার্স অফ আরবিআই, আরবিআই এর সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার কোথায়? মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। 75 হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অপশন বি সঠিক উত্তর। এরকম কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা বারবার দেখে নাও, কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। কি ডিস ইনভেস্টমেন্ট মিনস, ডিস ইনভেস্টমেন্ট মিনস মানে কি? মানে সেলস অফ পিএসইউ শেয়ারস, পিএসইউ শেয়ারস গুলো যদি বিক্রি হয়ে যায় তখন যে কন্ডিশন তৈরি হয় সেটাকে ডিস ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। ওকে, তো তোমরা যারা ইকোনমিক্স পড়াশোনা করেছো মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য, তারা প্রত্যেকেই জানো যে এই টার্মগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়াটা খুব জরুরি, কারণ এখানে অ্যানালাইসিস করা হচ্ছে না, যেহেতু তোমরা এই পিএসইউ কি, সেলস বাইং, এই যে বিভিন্ন ইনভেস্টমেন্ট, জিডিপি, জিএনএপি, এনএনপি, তো এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানতে হয়। নেক্সট দেখো হুইচ ট্যাক্স হ্যাজ বিন অ্যাবলিশড বাই জিএসটি, জিএসটি আসার পরে কোনটা অ্যাবলিশ করে এই জিএসটি এসছে? সেটা হচ্ছে সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স কিন্তু অ্যাবলিশ হয়েছে। হুইচ ট্যাক্স হ্যাজ বিন অ্যাবলিশড বাই জিএসটি, জিএসটি কোন ট্যাক্সকে অ্যাবলিশ করে দিয়েছে? সেলস ট্যাক্সকে অ্যাবলিশ করে দিয়েছে। নেক্সট জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ওকে, হু প্রিন্টস কারেন্সি নোট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কারেন্সি নোটস ছাপায় কারা? প্রিন্ট করে কারা? কোন সংস্থা? সেটা হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। হুইচ ইজ দ্য লার্জেস্ট
পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সব থেকে বৃহত্তর সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটা? সেটা হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, হোয়াট ইজ ফিসক্যাল ডেফিসিট? ফিসক্যাল ডেফিসিট বলতে কি বোঝায়? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ। মানে ফিসক্যাল ডেফিসিট বলতে একটা আর্থিক বছরে যে পরিমাণ ঘাটতি হয় সেটাকে ফিসক্যাল ডেফিসিট বলা হয়। টোটাল এক্সপেন্ডিচার, টোটাল যত খরচ হলো মাইনাস টোটাল যত রেভিনিউ উঠে এলো। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু এই টোটাল এক্সপেন্ডিচার খরচটা বেশি এবং রেভিনিউটা কম। ওকে, তো এরকম পরিস্থিতিতে যেটুকু রেজাল্ট আসে সেটাই ডেফিসিট অর্থাৎ ঘাটতি। নেক্সট আমরা দেখব জেনারেল নলেজ। এখানে 180 থেকে 81 থেকে 100, এখানে রয়েছে সায়েন্স, স্পোর্টস, অ্যাওয়ার্ডস অ্যান্ড মিসলেনিয়াস, বিবিধ সেক্টর থেকে রয়েছে। এখানে জেনারেল সায়েন্স থেকে আমরা এখানে 10টা কোশ্চেন রেখেছি। দেখো, ওয়াটার বয়েলস অ্যাট হোয়াট টেম্পারেচার আন্ডার নর্মাল প্রেশার? স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপে কোন তাপমাত্রায় কোন টেম্পারেচারে জল ফোটে? জল ফোটে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। হু ডিসকভার্ড গ্র্যাভিটি? গ্র্যাভিটি কে ডিসকভার করে? অপশন বি সঠিক উত্তর নিউটন, স্যার আইজাক নিউটন, তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন। হুইজ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ডিউরিং ফটোসিনথেসিস? ফটোসিনথেসিসের সময় অর্থাৎ সালোক সংশ্লেষের সময় এই প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ কোন গ্যাসকে শোষণ করে নেয়? কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং অক্সিজেন গ্যাসকে মুক্ত করে দেয়। নেক্সট দেখো, কেমিক্যাল সিম্বল অফ ফর গোল্ড? গোল্ডের রাসায়নিক সংকেত কি? এ ইউ। তোমরা প্রত্যেকটা দেখো, এ জি, জি ও, জি ডি, এগুলো তাদের সঙ্গে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট দেখো 85, হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন দ্য স্কিন হোয়েন এক্সপোজড টু সানলাইট? যখন সূর্যালোকে যাওয়া যায় তখন স্কিনে কোন ভিটামিন তৈরি হয়, অর্থাৎ ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? আমরা জানি প্রত্যেকেই এটা যে রোদে বা সূর্যের আলোতে সকালবেলা ভিটামিন ডি পাওয়া যায়। হোয়াট ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্ট্যান্স অন আর্থ? আর্থে অর্থাৎ আর্থে হার্ডেস্ট ন্যাচারাল সাবস্ট্যান্স কোনটা সব থেকে? সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে, হীরক হচ্ছে সব থেকে বেশি কঠিন পদার্থ। নেক্সট, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট? রেড প্ল্যানেট কাকে বলা হয়? রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে, মার্সকে। অপশন বি সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ? বেসিক ইউনিট অফ লাইফ কাকে বলা হয়? সেল অর্থাৎ কোষকে বলা হয় বেসিক ইউনিট অফ লাইফ। 89, হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? রুম টেম্পারেচারে অর্থাৎ ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কে? কোনটা না, তরল ধাতু হচ্ছে মার্কিউরি অর্থাৎ পারদ। 90 বলছে ব্লাড ইজ রেড ডিউ টু দ্য প্রেজেন্স অফ। রক্তের রং লাল কেন? রক্তের রং লাল কেন? কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিন থাকে তাই। অপশন বি সঠিক উত্তর। 91 থেকে 95 আমরা দেখব অ্যাওয়ার্ডস অ্যান্ড বুকস। ভারতরত্ন ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন হুইচ ফিল্ড? ভারতরত্ন সর্বোচ্চ পুরস্কার কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে না, সিভিলিয়ান ক্ষেত্রে, নাগরিকদের জন্য। স্বাভাবিক নাগরিকদের জন্য ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ সম্মান। হু রোড দ্য বুক উইংস অফ ফায়ার? এই উইংস অফ ফায়ার বইটা কার লেখা? এপিজে আব্দুল কালাম স্যারের লেখা। ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি, বৈজ্ঞানিক রাষ্ট্রপতি, তার অবদান আমরা প্রত্যেকেই জানি। চলো আমরা পরের কোশ্চেন দেখব। নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন হুইচ ফিল্ড? নিচের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? পিস দেওয়া হয়, লিটারেচার দেওয়া হয়, ইকোনমিক্সে দেওয়া হয়, ম্যাথামেটিক্সে কিন্তু দেওয়া হয় না। উত্তর ডি সঠিক উত্তর। তো ম্যাথামেটিক্সে কি দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, অ্যাবেল, নোবেলের পরিবর্তে অ্যাবেল দেওয়া হয়। হু রিসিভ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতবর্ষের প্রথম কে নোবেল পুরস্কার পান? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছিলেন? 1913, 1913 সালে। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি। তার ইংলিশ অনুবাদ করেছিলেন, সেই ইংলিশ অনুবাদের নাম দ্য সংস অফ অফারিংস। নেক্সট, হুইচ অ্যাওয়ার্ড ইজ নোন অ্যাজ দ্য হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে পরমবীর চক্র, পরমবীর চক্র হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। লাস্ট রয়েছে স্পোর্টস অ্যান্ড মিসলেনিয়াস থেকে 5টা কোশ্চেন। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ ক্রিকেট টিম? একটা ক্রিকেট টিমে কতজন প্লেয়ার থাকে? এক সাইডে, প্রত্যেক সাইডে 11 জন, বোথ সাইডে 11, মোট 22 জন। ওকে, 11, 22 জন, কিন্তু এক সাইডের কথাই জিজ্ঞাসা করা হয়, দুই সাইডের নয়।
দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি ড্যাশ ইয়ার। প্রত্যেক কত বছর অন্তর অন্তর? প্রত্যেক 4 বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 92, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডাল? ভারতবর্ষের প্রথম ব্যক্তির নাম কি যিনি ব্যক্তিগতভাবে অলিম্পিকে সোনা জিতেছিলেন? তিনি অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা শুটিং এ পেয়েছিলেন। নেক্সট আমরা দেখব লাস্ট টু কোয়েশ্চেন, আজকে লাস্ট টু কোয়েশ্চেন। হুইচ ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া? আমাদের দেশের ন্যাশনাল জাতীয় গেম কোনটা? জাতীয় খেলা হচ্ছে হকি। হকি। নেক্সট, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ডিজাইনড বাই? আমাদের যে জাতীয় পতাকা, সেই পতাকার ডিজাইন কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন সি সঠিক উত্তর। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কোন কোন ক্লাস তোমাদের জন্য আনতে হবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সেই রকম ভাবে তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ক্লাস দিতে থাকবো। তোমরা যাতে উপকৃত হও সেদিকে আমাদের লক্ষ্য থাকবে অলওয়েজ। প্রিপারেশন আড্ডা তোমাদের সাথে আছে, থাকবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। চলো আবার দেখা হবে, আবার কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, লড়তে থাকো।